তোমরা যারা এসএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীরা আছো, তোমাদের মনে হয়তো বা একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এবার 2025 সালের প্রশ্নটা কেমন হতে পারে, কঠিন হতে পারে অথবা সহজ হতে পারে, এরকম একটা রুমার আমরা শুনতে পাচ্ছি। তো আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ওসমান স্যার। উনি হচ্ছেন গভর্নমেন্ট স্কুলের শিক্ষক এবং 36 বিসিএস নন ক্যাডার। ওনার কাছ থেকে, ওনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, খাতা দেখার অভিজ্ঞতা, প্রশ্নের অভিজ্ঞতা থেকে আমরা আজকে জানবো যে আদৌ পরীক্ষাটা কেমন হতে যাচ্ছে। তো চলো শুরু করি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। রবি স্যার, এই মুহূর্তের সবথেকে টক অফ দ্য টাউন যেটা স্যার হচ্ছে পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে স্যার, আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, তো প্রথমে আমার শিক্ষার্থীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আমার পাঠঘর একাডেমিক প্ল্যাটফর্ম থেকে। তো আক্ষরিক অর্থে আবির আমরা মানে পড়ে আসছি সবসময় এক্সাম ইজ নকিং এট দ্য ডোর। পরীক্ষা আসলে দরজা ঠকঠক করছে। এই এপ্রিল থেকে আমাদের পরীক্ষা শুরু। তো এখন হয় কি আবির, এই যে পরীক্ষার এই সময়টাতে শিক্ষার্থীদের মনে আমার একদম প্র্যাকটিক্যাল বা প্রত্যক্ষ অভিজ্ঞতা যেটা আমি রাইট একদম রাইট যে আমি তো এটার সাথে জড়িত, তাই দেখি যে এক্সামিনোফোবিয়া বলে, মানে এটাকে বলে এক্সামিনোফোবিয়া, বাংলা যদি বলি আমরা বলি পরীক্ষা ভীতি। শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতি চলে আসছে, এটা খুব স্বাভাবিক। এক্সামিনোফোবিয়া নিয়ে তোমাদের সাথে পরে আরেকদিন আমি একটা কথা বলবো কোনো একটা সেশনে। এবার আমি ছোটোখাটো কয়েকটা কথা বলি তোমাদের, যে এটা মেলে কিনা দেখো, যে তোমাদের মানে যখন তোমরা মডেল টেস্ট দিচ্ছ বা এমনিতেই পরীক্ষা যাচাই পরীক্ষাগুলো দিচ্ছ, যে অনেক সময় পারা জিনিস ভুল করে ফেলতেছো, one of the sign of examinophobia. Exactly. তারপরে তুমি রাতে মানে এখন থেকে দুঃস্বপ্ন দেখা শুরু করেছো যে পরীক্ষার হলে কিছু কমন পড়ে নেই, পরীক্ষার হলে দেরিতে পৌঁছে গিয়েছো, তোমার লেখা শেষ হওয়ার আগে স্যার খাতা টেনে নিয়ে গিয়েছে। one of the sign of examinophobia. তো এই examinophobia নিয়ে আমরা পরে কথা বলবো, একটা বিস্তারিত কথা বলবো। তো যেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো সেটা হলো যে পরীক্ষা প্রশ্ন কঠিন হবে কি না। একদম কথা হবে যে পরীক্ষা একদম শেষ মুহূর্তে আমরা আছি। আমরা সর্বশেষ যেটা দেখলাম যে কেন্দ্র নির্বাচন থেকে শুরু করে মোটামুটি কেন্দ্রের দায়িত্ব প্লাস কেন্দ্রের বিভিন্ন মালামাল প্রায় সব কিছুই রেডি। হয়তোবা এগুলো ঈদের পরে বা মাঝামাঝিতে মানে মার্চের মাঝামাঝিতে পাঠিয়ে দেওয়া হতে পারে। আর প্রশ্নের যে বিষয়টা আলটিমেটলি হবে, এবং আমাদের শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের প্রশ্নগুলো সব করা শেষ, এবং সেই প্রশ্নগুলো একদম খুব সংরক্ষিত জায়গায় আছে, অর্থাৎ প্রশ্ন করা হয়ে গিয়েছে। প্রশ্ন করা হয়ে গিয়েছে। এখন যে প্রশ্ন সহজ হবে না কঠিন হবে, দেখো যে যারা পড়ে, যেমন আমার যে সমস্ত স্টুডেন্টরা যারা পড়ে ওদের কাছে প্রশ্ন কোনোই কঠিন না। কঠিন বলতে কোনো কিছুই নেই। কিন্তু যারা মানে নিয়মিত তোমরা যারা পড়ালেখা করো না তাদের কাছে যেখান থেকে প্রশ্ন দেওয়া হোক সবই তো কঠিন হবে, কারণ পড়ালেখা করো না। কারণ আমি সবসময় একটা কথা বলি, যেটা যদি প্রশ্ন সহজ হয় সেটা কেবল কার জন্য? যারা পড়াশোনা করছে। প্রশ্ন যদি সহজ হয় সেটা সবার জন্য সহজ। আচ্ছা, কঠিন হলে কেবল তোমার নিজের জন্য। কথাটা আমি আবার একটু বলি, প্রশ্ন যদি সহজ হয় তাহলে সবার জন্য সহজ হয়, প্রশ্ন যদি কঠিন হয় তাহলে সেটা কিন্তু তোমার জন্য কঠিন। অর্থাৎ কোন একটা প্রশ্ন এটা হয়, কখনো কখনো এরকমটা হয়, কোনো একটা বোর্ডে দেখা যায় যে কোনো একটা বা দুটা বিষয়ের প্রশ্নপত্র একটু কঠিন হয়ে যায়। ওটা তো আসলে কেউ মানে পূর্বে থেকে নির্ধারিত করে রাখে না। আর পুরো প্রশ্নের যে পুরো বিষয়টা, এটা তোমরা যেটা দেখেছো এটা লটারি করে, অর্থাৎ এটা আগ থেকে কেউ জানে না কোন সেটের প্রশ্ন পড়বে, কি পড়বে না পড়বে, এটা আগ থেকে কেউ বলতে পারে না। এটা কেবলমাত্র পরীক্ষার দিন এটা নির্ধারিত হয়। তো সুতরাং এইখানে তোমাদের প্রশ্ন কঠিন বা প্রশ্ন সহজ এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে এখন তোমাদের কাছে যে কয়দিন সময় আছে, অর্থাৎ আমরা যদি ফ্র্যাকশনটুকু বাদ দিয়ে দেই তাহলে তোমাদের কাছে মোটামুটি 30 দিন সময় আছে। 30 দিনের মতো সময় আছে। তোমাদের এই মুহূর্তে উচিত যে তোমাদের এই যে এক্সামিনোফোবিয়ার কথা যেটা বললাম, অর্থাৎ যাদের প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও যারা ভয় পাচ্ছ তাদের জন্য আমার এই পরামর্শটা হলো যে তুমি নতুন করে তো পড়ার আর কোনো কিছুই নেই, এবং তোমার কাছে টেস্ট পেপার আছে, তোমার কাছে সাজেশন আছে। তোমরা এখন এই সাজেশনগুলো ধরে তোমার কোথায় কোথায় তোমার এখনও টাস্ক করার বাকি আছে, বা যদি টুকটাক একদম নতুন করে কোনো কিছু পড়ার মতো সময় নেই, তারপরে যদি দেখো যে ছোট অল্প কিছু ছুটে গিয়েছে বা বাদ রয়ে গিয়েছে, তাহলে সেটা নিয়ে তুমি কথা বলতে পারো বা সেটা নিয়ে তুমি কাজ করতে পারো। আর এটাই কথা, আমার কথা, যেটা যার প্রিপারেশন ভালো থাকবে তার কাছে প্রশ্ন তোমার স্ট্যান্ডার্ডই প্রশ্ন হবে, অর্থাৎ এসএসসি স্ট্যান্ডার্ডে প্রশ্ন হবে। সেই প্রশ্ন যেখান থেকে যে ধারা আছে সেই ধারা থেকেই প্রশ্ন হবে। অযথা এটা নিয়ে ভয় পাওয়ার বা অযথা এটা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই। এবং একই সাথে যারা পড়ালেখার মধ্যে নেই
বা যারা একটু চিন্তা করতেছে যে দেখি আমি কোনোভাবে একটু বসে বা পাশের জন আবেদনা এই প্রশ্নটাই করবা যে যে এই প্রশ্নটাই করতে চাই মানে করবে একটু পরে যে স্যার পরীক্ষার হলের অ্যাটমসফিয়ার পরিস্থিতি কিরকম হ্যান্ডেল করা যায় বা নার্ভাসনেসটা কিভাবে, ওই প্রশ্নটার উত্তরটাই আমি একটু দিয়ে দেই, যেটা সেটা হচ্ছে যে তোমরা যারা এই ব্যাচে আছো অর্থাৎ 2025-এ যারা তোমরা পরীক্ষা দেবা, তোমরা ইতিমধ্যে ঠিক এই মুহূর্তে আমার স্মরণ নেই, আমি বলতে পারতেছি না, যেহেতু তোমরা করোনা পেয়ে এসেছো, তোমরা পিএসসি এবং জিএসসি দিয়েছো কিনা, খুব সম্ভবত তোমরা জিএসসি দাও না, তার মানে এটা তোমাদের জন্য প্রথম বোর্ড পরীক্ষা এবং তোমাদের কেন্দ্রটা হবে আলাদা একটা কেন্দ্রে। এগুলো প্রত্যেকটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আলাদা একটা কেন্দ্র হবে, দেখবা অপরিচিত শিক্ষক, অপরিচিত মানুষজন, পুলিশ, প্রশাসন অর্থাৎ ম্যাজিস্ট্রেট মহোদয়রা, তারপরে দেখবে যে যদি এটা জেলা শহর হয়ে থাকে বা কখনো কখনো ডিসি মহোদয় যান বা ইউনো মহোদয়, এটা স্বাভাবিক, একটু ভীতি এই বয়সে একটু কাজ করবে। এগুলো কোনো কিছুই না, এগুলো কোনো ভীতিই না। আর পরীক্ষার হল একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের নতুন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় অধ্যাপক চৌধুরী আবরার স্যার, উনি শপথ গ্রহণ করেছেন। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় খুবই অভিজ্ঞ, দক্ষ এবং সবচেয়ে মানে ওনার বেলায় যে কথাটা সবচেয়ে বেশি আমি জোর দিয়ে বলতে চাই, মেধাবী মানুষ। এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উনি বলেছেন ওনার নতুন বাংলাদেশ পুনর্গঠনে উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন শিক্ষাকে। তো এই কারণে প্রিভিয়াস ইয়ারগুলোতে যেটা হয়েছে, কখনো কখনো আমরা পেপার পত্রিকাতে দেখেছি যে কিছু কিছু জায়গায় মানে কেউ কোনো ব্যক্তি এই ঘটনাগুলো ঘটিয়েছেন, তারা শিক্ষার্থীদেরকে অবৈধ সুবিধা দেওয়া, কেন্দ্রে প্রভাব বা বল খাটানো, এরকম একটা কিছু আমরা দেখেছি। তো এবার নিশ্চিত থাকতে পারো যে মোটামুটি সেগুলো মেধার মূল্যায়ন হবে। সেরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষা হবে, সেটা হওয়ার সম্ভাবনা কম। এবং ওই আশায় আমার কাছে তোমাদের পরামর্শ থাকবে, ওই আশায় পরীক্ষার হলে যাবা না, যে আমি পাশের জনটা একটু দেখে লিখবো, ওর সাথে একটু কথা বলে লিখবো, এই আশা নিয়ে পরীক্ষার হলে যাবা না। তুমি প্রিপারেশন নাও। আর তোমাদের যে সিলেবাস, আমি এটা চেষ্টা করব আমার পাঠঘর অনলাইন প্ল্যাটফর্ম, একাডেমিক অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে সাজেশনগুলো দেওয়া, শর্ট সাজেশন যেটা নিয়ে স্যার আমরা একটু আগে কথা বলতেছিলাম আমরা। তো আমরা চেষ্টা করব তোমাদেরকে সেগুলো দেওয়ার জন্য। আর একই সাথে তোমাদেরকে বলবো যে তোমরা কোন কোন বিষয়ে শর্ট সাজেশন চাও সেটা আমাদেরকে একটু কমেন্টে জানাবে, তাতে আমাদের গেস করতে সুবিধা হবে, আমাদেরও তোমাদের জন্য সাজেশন তৈরি করতে সুবিধা হবে। তো তোমাদের যে শর্ট সাজেশনগুলো আছে তোমরা সেই পড়াগুলোকে পড়ো। আর এইখানে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, যাদের ভালো প্রিপারেশন আছে, অনেক স্টুডেন্টের খুব ভালো প্রিপারেশন আছে, একটা বিষয় এক্সামিনোফোবিয়াটা একটু কাজ করে, সেটা নিয়ে আমরা কথা বলবো, দেখবা যে এক্সামিনোফোবিয়া কেটে গিয়েছে। তো এটাই হলো সার্বিকভাবে আমাদের যে কথাটা। প্রশ্ন যদি কঠিন হয় সেটা কেবল তোমার জন্য, আর যদি সহজ হয় সেটা সবার জন্য। তাহলে তুমি ওভাবে একটা প্রিপারেশন নাও, যে প্রশ্ন তুমি চিন্তা করে দেখো, যে প্রশ্নটা তুমি চিন্তা করছো যে কঠিন হয়েছে, সেই প্রশ্ন ধরো আমি যদি ফর এক্সাম্পল ফিজিক্সের কথা যদি বলি, তুমি যদি চিন্তা করো যে এই প্রশ্নটা কঠিন হয়ে গিয়েছে, তুমি ভালো মার্কস পাওনি, কিন্তু কোনো না কোনো স্টুডেন্ট ওই পরীক্ষা দিয়ে আসতেছে ভালোভাবে, ওইটা তো 100 পেয়েছে, যেমন আমার স্টুডেন্টরাই 100 পাচ্ছে বা 100 পেয়ে আসবে ইন ফিউচার। এবং আশা করি তোমরা যারা শুনতেছো তোমরাও তারা 100 মার্কস ক্যারি করে আসবা। তো এটা বিষয়টা হচ্ছে যে তুমি তোমাকে ওভাবেই প্রিপেয়ার্ড করো। আর এখন একদম শেষ মুহূর্তে তোমার নতুন করে পড়ার তেমন কিছুই নেই, জাস্ট প্রিপারেশনটা রাখো, মডেল টেস্টগুলো দাও। এবং একটা গুরুত্বপূর্ণ কথা মডেল টেস্ট বিষয়ে, সেটা আজকে আমি বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর আমি এটা দিয়ে রাখি যে তুমি মডেল টেস্টটা যখন তুমি দেবা, মডেল টেস্টের ফিডব্যাকটা অবশ্যই তুমি নেবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি, কারেকশন গুলো অবশ্যই নিতে হবে, কারেকশন প্লাস তোমার ভুলটা কোথায় হয়ে গিয়েছে, ওইটাই স্যার ভুল কারেকশন, যে তুমি ভুলটা, তোমার টাইম ম্যানেজমেন্টটা কি রকম হচ্ছে, তোমার টাইম ম্যানেজমেন্টটা ঠিক আছে কিনা, তোমার খাতার প্রেজেন্টেশনটা ঠিক আছে কিনা। কারণ খাতার মূল্যায়নের একটা বিষয় আছে তোমার। দেখা যায় যে অনেক সময় আমার নিজের অভিজ্ঞতা বলে যে সমস্ত স্টুডেন্টগুলো বিভিন্ন জায়গাতে তোমার মডেল টেস্ট দিয়ে দেখা গেছে যে প্রায় 95% মার্কস ক্যারি করে গেছে, তো দেখা যাচ্ছে যে বোর্ড পরীক্ষাতে ওরা মার্কস কিছুটা কমে গিয়েছে, অর্থাৎ ওই যে ফিডব্যাকটা হয়নি, ফিডব্যাকটা হয়নি। এক্স্যাক্টলি। তো স্যার আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ। তো স্যার হচ্ছে আমার একটু সময় নেব তোমার কাছ থেকে, সেটা হচ্ছে তোমাদের জন্য আমার ধারাবাহিকভাবে তোমাদের জন্য পরামর্শগুলো থাকবে। এবং আমরা যেটা বলছিলাম তোমাদের জন্য আমরা শর্ট সাজেশন প্লাস
আমরা চেষ্টা করব তোমাদেরকে এই অল্প সময়ের মধ্যে আরও কিছু পরামর্শ দেওয়ার জন্য, এবং যদি সময়টা একদমই কম তারপর আমরা চেষ্টা করব তোমাদের স্পেসিফিক বিষয়গুলো ধরে আমরা কয়েকটা বিষয়তে বা কোনো কোনো জায়গাতে আমরা একটু টাচ করে যাওয়ার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলগুলোতে তোমরা চোখ রাখবা, নিয়মিতভাবে চোখ রাখবা, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবা। কারণ এর কারণ হচ্ছে যে আমরা ধারাবাহিকভাবে তোমাদের বিভিন্ন পরামর্শমূলক বা দিক নির্দেশনামূলক এবং একই সাথে যেটা হচ্ছে তোমার একাডেমিক দিক থেকে, অর্থাৎ কিভাবে তুমি পড়বা বা কিভাবে তুমি কি করবা বা সাজেশনের বিষয়ে আমরা ধারাবাহিকভাবে তোমাদের সাথে আসবো, তোমাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ স্যার আপনাকে। আমার পাকঘর একাডেমিক প্ল্যাটফর্ম আপনাদের জন্য তৈরি করতেছে অনবদ্য একটা সাজেশন। অবশ্যই আমাদের একটা 40 days মাস্টার প্ল্যান ছিল, যেটা অনেকেই হচ্ছে এনরোল করেছে। তোমরা যদি আগ্রহী থাকো অবশ্যই আমাদেরকে নক দিবা, আমাদেরকে জানাবা। তো তোমাদের প্রস্তুতি হোক অভিজ্ঞতার সাথে। ধন্যবাদ।